তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য তৈরি করতে হবে, তাই খুব বাছাই করা প্রশ্নগুলোই কিন্তু আমি এখানে রেখেছি। খুব কম সংখ্যক প্রশ্ন আছে এখানে, তোমরা গুরুত্ব সহকারে এই সকল প্রশ্নগুলি করে যাও, অবশ্যই এখান থেকেই কমন পাবে। প্রথম প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূল কথা কি? উত্তর, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের ইচ্ছা অনুসারে শাসন কার্য পরিচালিত হয়। এখানে জনগণের কর্তৃত্বই প্রধান। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের নীতি প্রণয়ন করে থাকে এবং তাদের স্বার্থেই তা প্রয়োগ করা হয়, অর্থাৎ জনগণের স্বার্থেই তা প্রয়োগ করা হয়। এখানে জনগণই ক্ষমতার উৎস ও পরিচালক রূপে পরিচিত। গণতন্ত্রের মূল কথা, অর্থাৎ এক কথায় গণতন্ত্র বলতে কি? গণতন্ত্র বলতে বোঝায় জনগণের কর্তৃত্ব বা শাসন, অর্থাৎ এক কথায় গণতন্ত্র বলতে জনগণের কর্তৃত্ব বা শাসনকেই বলে। অর্থাৎ এইরূপ শাসন ব্যবস্থায় জনগণই হলো চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। এরপর 2 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আব্রাহাম লিঙ্কন প্রদত্ত গণতন্ত্রের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। গণতন্ত্রের এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, গণতন্ত্রে শাসকগণ দায়িত্বশীল থাকেন কার কাছে? উত্তর, প্রথম প্রশ্নের উত্তরটা আগে দেখে নাও। গণতন্ত্রের সংজ্ঞা, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছেন? মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র সম্বন্ধে বহু আলোচিত সংজ্ঞা দিয়েছেন। তার ভাষায় জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন পৃথিবীর বুক থেকে ধ্বংস করা যাবে না। তার এই উক্তিটি লিঙ্কনের সূত্র নামে পরিচিত। তার এই সূত্রটি কি লিঙ্কনের সূত্র বা আব্রাহাম লিঙ্কনের সূত্র নামে পরিচিত। গণতন্ত্রে শাসকগণ দায়িত্বশীল থাকেন জনগণের কাছে, এটি দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর তোমরা দেখে নাও 3 নম্বর প্রশ্ন এবং তার উত্তরটি। 3 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতির নাম উল্লেখ করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? 2টি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্নের উত্তরটি আগে দেখে নাও। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি, অর্থাৎ 4টি পদ্ধতি রয়েছে। প্রথম গণভোট, দ্বিতীয় গণ উদ্যোগ, 3 গণ অভিমত, 4 পদচ্যুতি। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দেখে নাও, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা। পরোক্ষ গণতন্ত্রে সরকারি কার্যাবলী যখনই জনমত অনুসারে পরিচালিত হোক না কেন, কার্যক্ষেত্রে দেখা যায় যে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন কোনো ব্যক্তি জনগণের বিরুদ্ধাচরণ করলেও সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা ছাড়া নির্বাচকদের কোনো উপায় থাকে না। প্রত্যক্ষ গণতন্ত্রের এই সব ত্রুটি বিচ্যুতি থাকে না। পরোক্ষ গণতন্ত্রের এই সব ত্রুটি বিচ্যুতি দূরীকরণের জন্য বর্তমানে কয়েকটি প্রতিষেধাত্মক ব্যবস্থা গৃহীত হয়েছে বা গৃহীত হয়। এগুলিকে কি প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ বলা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব কোথায় হয়েছিল? এটি দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ 2টি প্রশ্ন রয়েছে। আগে প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও, অর্থাৎ পরোক্ষ গণতন্ত্রের সংজ্ঞা বা পরোক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটি আগে দেখে নাও। পরোক্ষ গণতন্ত্র, পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায়
যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে আইন প্রণয়নে ও নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে না পারলেও তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণে আইন প্রণয়ন ও শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব হয় গণসমাজতন্ত্রী চীনে বা চীনে। এরপর 5 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন আছে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য হলো: 1. কেন্দ্রীভূত নেতৃত্ব। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বা গোষ্ঠী যেমন আইনসভা, রাজনৈতিক দল বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকার কর্তৃক কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং সীমিত রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। যাবতীয় রাজনৈতিক সিদ্ধান্ত শাসক বা শাসক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে। এরপর 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, সীমিত রাজনৈতিক বহুত্ববাদ। কর্তৃত্ববাদী গণতন্ত্রের মতো বহুদলের ও বহু মতের কোনো স্থান নেই, অর্থাৎ কর্তৃত্ববাদ বহুত্ববাদকে প্রত্যাখ্যান করে। যে সংগঠনগুলি কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরোধিতা করে সেই সংগঠনগুলিকে প্রান্তিক করে দেওয়া হয়। প্রয়োজনে বিরোধী দলগুলিকেও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। এরপর 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সর্বগ্রাসীবাদের সংজ্ঞা দাও। উত্তর, সর্বগ্রাসীবাদ। সর্বগ্রাসীবাদ হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্র সাধারণত একটি একক দল বা স্বৈরশাসকের নেতৃত্বে সমাজের সমস্ত দিকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োগ করে। এই নিয়ন্ত্রণ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এমনকি ব্যক্তিগত ক্ষেত্রগুলিকেও অন্তর্ভুক্ত করে। সর্বনিয়ন্ত্রণবাদী শাসন ব্যবস্থা জনগণের উপর একটি অভিন্ন মতাদর্শ বা আদর্শকে বলপূর্বক আরোপ করে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে, যার একমাত্র উদ্দেশ্য হল বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতের দমন করে রাজনৈতিক ক্ষেত্রে নিরঙ্কুশ প্রাধান্য স্থাপন করা। পাশাপাশি দেশের মানুষদের জীবন ও স্বাধীনতাকে নিয়ন্ত্রণে রাখা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞা অনুসারে সর্বগ্রাসীবাদ সরকারের এমন একটি রূপ যা দেশের নাগরিকদের জীবনের উপরে সর্বাত্মক নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। এরপর তোমরা 7 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আগে দেখে নাও কি আছে। সর্বগ্রাসীবাদের দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, সর্বগ্রাসীবাদী সরকার বা শাসন ব্যবস্থার কতগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণের মাধ্যমে সর্বগ্রাসীবাদের কি স্বরূপ বা প্রকৃতির পরিচয় পাওয়া যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, 1. সর্বগ্রাসী রাষ্ট্রীয় ক্ষমতা। সর্বগ্রাসীবাদের প্রধান বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় ক্ষমতার সর্বব্যাপী নিয়ন্ত্রণ। এখানে রাষ্ট্রীয় ক্ষমতা শুধুমাত্র আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সীমিত থাকে না, বরং রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের ব্যক্তিগত জীবন বা সমাজ জীবনকেও নিয়ন্ত্রণ করে। এর ফলে ব্যক্তির স্বাধীন চিন্তা, মত প্রকাশ, ধর্মাচরণ, জীবনযাপন সব কিছুই ব্যাহত হয়। সর্বাত্মকবাদ অনুসারে রাষ্ট্র হলো জাতির বিবেকের মূর্ত রূপ। রাষ্ট্রই হলো জনগণের বিবেক স্বরূপ, তাই রাষ্ট্রই ক্ষমতার সব কিছুর ঊর্ধ্বে। এরপর 2 নম্বর পয়েন্টটা দেখে নাও। আইনের অনুশাসনের
অনুপস্থিতি, আইনের অনুশাসনের কি অনুপস্থিতি। সর্বগ্রাসী রাষ্ট্রে আইনি ব্যবস্থার কোনোরূপ অস্তিত্বই থাকে না, ফলে আইনের অনুশাসনের উপস্থিতি অলীক কল্পনা ছাড়া আর কিছুই না। এরূপ শাসন ব্যবস্থায় শাসকের নির্দেশেই আইন হিসাবে বিবেচিত হয়। এই আইন জনগণকে সুরক্ষা প্রদান বা জনগণের অধিকারকে সুনিশ্চিত করে না, বরং নাগরিকদের দমনপীড়নের উদ্দেশ্যে ব্যাহত হয়। এই ছিল আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আর এই প্রশ্নগুলো ভালো করে গুরুত্ব সহকারে পড়ো, অবশ্যই এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে, নিশ্চিন্তে থাকো।